বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবার। সাবর্ণ সংগ্রহশালায় শুরু হয়ে গিয়েছে কলকাতা ইন্টারন্যাশনাল 20 হিস্ট্রি অ্যান্ড যে হেরিটেজ এক্সিবিশন, সেই এক্সিবিশন। আসুন আপনাদেরকে সেই এক্সিবিশন আমরা ঘুরে দেখাই। নমস্কার, সাবর্ণ রায়চৌধুরী আন্তর্জাতিক ইতিহাস উৎসবে সবার স্বাগত। আমাদের এবারের থিম কান্ট্রি হচ্ছে জাপান। এখানে সব দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের নজর একটু এইখানে নিয়ে যাব। এইখানে অনেকগুলো বস্তু আছে, দোয়াত কলম আছে, অনেক অ্যান্টিক পিসেস আছে। এগুলো জাপান মিউজিয়ামে রাখা ছিল। জাপান সরকার এগুলো সাবর্ণ রায়চৌধুরী পরিবারকে দিয়েছে। এখন এটা আমাদের সংগ্রহশালায় থাকে। আমরা এটা নিজেদের আন্তর্জাতিক ইতিহাস উৎসবে রাখি, শো করি। ওইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি ক্যামেরা, দুটি ক্যামেরা আছে। তার পিছনে একটি খুবই দামি জাপানিজ হুইস্কি বটল আছে। একটু নজরটা ওইখানে নিয়ে যাব আপনাদের। ওইখানে আছে একটি পোর্ট্রেট, এটা আমাদের পটচিত্র প্যাটার্নেই আঁকা একটি, ওদেরও ওইখানে এমনি আঁকা ঝুঁকা হয়, কালি দিয়ে শীতির কাপড়ে ওরা আঁকে। এখানে একটি সামুরাই সেট আছে, শোগান ওয়ারিয়ার সেট টু বি স্পেসিফিক। শোগান হচ্ছে জাপানিজ সামুরাইদের লেফটেন্যান্ট কমান্ডার ছিল, লেফটেন্যান্ট জেনারেল, তখন চিফ কমান্ডার, আর সবচেয়ে এলিটেস্ট ওয়ারিয়ার ছিল জাপানের। আর ওইখানে উপরে আর ডান দিকে দুটি পোসলিন ডল আছে। পোসলিন ডলের খুব মাহাত্ম্য আছে জাপানিজ কালচারে। শুধু খেলনার বিষয় হিসেবে, খেলনার বস্তু হিসেবেই না, ওরা বিশ্বাস করে যে পোসলিন ডলের মধ্যে আত্মা আছে, শুভ আত্মা, অতৃপ্ত আত্মা। তো আপনি যদি কারো শুভচিন্তক হন, আপনি তাকে একটি পোসলিন ডল ধরুন গিফট করলেন, তার ভিতরের যেই শুভ আত্মাটা আছে সেটা সেই পরিবারের মঙ্গল করবেন এবং একটি গার্ডিয়ান স্পিরিট হিসেবে কনসিডার্ড হবে। তো এমনি একটা রিলিজিয়াস আর রিচুয়ালিস্টিক সেন্টিমেন্ট জাপানি লোকেদের পোসলিন ডলের সাথে আছে। আচ্ছা, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন পিসি সরকার সিনিয়র। উনি প্রথমে ইংল্যান্ডে গিয়ে শো করতে চেয়েছিলেন, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস ওনাকে রোধ করেন। গিয়ে তুমি শো দেখিও না, ওরা তোমার প্রতিভার কদর করতে পারবে না, তুমি জাপানে গিয়ে শো করো, আর যা উপার্জন হয় কিছুটা স্বাধীন সংগ্রামে একটু যোগদান করো। তো পিসি সরকার সিনিয়র জাদু সম্রাট, আমাদের সকলেরই গর্ব। উনি ওখানে ৩৫০০ শো করেছেন জাপানে এবং মৃত্যুও বরণ করেছেন জাপানে, এবং ওনার মৃত্যু উপরন্তে ওনার সন্তান পিসি সরকার জুনিয়র, উনি জাপানে গিয়ে বেশ অনেকগুলো শো করেন। এখানে আপনারা দেখতে পারবেন ওনাদের শোয়ের টিকিটস আছে। এটা পিসি সরকার জুনিয়র আমাদের সংগ্রহশালাকে দিয়েছেন। এতক্ষণ ধরে জাপানের ঐতিহ্য এগুলো নিয়ে জানলেন। এবারে এখানে আধুনিক সময়ের কিছু নিদর্শন দেওয়া হলো। যেরকম এখনকার অ্যানিমে খুবই ফেমাস চলছে, মানে বাচ্চারা বয়স্করা সবাই এখন দেখতে চায়। তো উপরে কিছু জাপানিজ ফিল্মের কিছু পোস্টার্স দেওয়া আছে, যেরকম টোকিও ঘুল, তারপরে স্পিরিটেড অ্যাওয়ে। এই স্পিরিটেড অ্যাওয়ে তো একটা ফার্স্ট জাপানিজ অস্কার পাওয়া ফিল্ম। আর আজকাল খুব ট্রেন্ডিংয়ে চলছে ঘিবিলি আর্ট। তো এটার উপরে বেস্ট করে ওটা সবাই খুব নিজেদের ছবিকে তারা ঘিবিলি আর্টে পোর্ট্রেট করে ট্রাই করছে। এছাড়া পিসি সরকার জুনিয়র যিনি, তিনি তার নিজের কিছু যেরকম শো বুকলেট পিসি সরকার ওনার তো কিছু কন্ট্রিবিউট করে গেছেন এখানে দেখতে পারেন। এছাড়া ভিজিটিং কার্ড, তারপরে শো টিকিট, এছাড়া এখানে আরেকটা শো বুকলেট আছে। এছাড়া নিচে এখানে কিছু ম্যাচ বক্স আছে। এবার সেই টাইমে ম্যাচ বক্স শুধু আগুন জ্বালানোর জন্য নয়, ওখানে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, এছাড়া বিভিন্ন মানে চিত্র, ছোট ছোট আঁকা, এগুলোও সব ম্যাচ বক্সে সেই টাইমে করা হতো। তো এখানে অনেক কালেকশন দেখতে পাবেন। এটা হচ্ছে জাপানের একটি ঘড়ি, যেটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়, যেটা এখনও চলছে। এটা হচ্ছে কিমোনো, বিভিন্ন ধরনের কিমোনো হয়, মেলদের জন্যে, ফিমেলদের জন্যে, চিলড্রেনদের জন্যে। তো এটা হচ্ছে বেসিক্যালি ফিমেলদের জন্যে, এটা ফিমেলদের ওয়েডিং ড্রেস।
নমস্কার, আপনাদের সাবর্ণ সংগ্রহশালা দ্বিতীয় গ্যালারিতে স্বাগত জানাই। এখানে আমরা মেনলি টেক্সটাইল লেবেল সম্পর্কে জানবো। এখানে যে কালেকশনগুলো আপনারা দেখছেন সেগুলো 1890 থেকে 1925-এর কালেকশন, যেগুলো সৌভিক বাবুর করা। তো এখানে কিছু কালেকশনই দেখানো হয়েছে। তো টেক্সটাইল লেবেল অ্যাকচুয়ালি কী? টেক্সটাইল লেবেল হচ্ছে আগেকার কালে যত বস্ত্র আসতো বা অন্যান্য জিনিস আসতো, যেমন শাড়ি, কুর্তা, পাঞ্জাবি, সেইগুলো একটি বক্সে আসতো। সেই বক্সের ওপরে এইখানে যেমন দেখতে পাচ্ছেন এরকম ধরনের ছবিগুলো আসতো, তার উপর লাগানো হতো। আবার তার নিচে লেখা থাকতো কোন কোম্পানির দ্বারা সেগুলো করা, কোথায় সেই কোম্পানিটি অবস্থিত এবং কোন দেশে সেই কোম্পানিটা অবস্থিত, সেরকম লেখা থাকতো। তো বঙ্গভঙ্গের আগে বিদেশি কোম্পানিগুলো এইরকম ধরনের টেক্সটাইল বানাতো, তাদের কালচার, তাদের সংস্কৃতিকে তুলে ধরতো এই টেক্সটাইল লেভেলে। কিন্তু বঙ্গভঙ্গের ঠিক পরে যখন আমরা ভারতীয়রা এই জিনিসটাকে মেনে নিইনি, তখন বিদেশিরা প্ল্যান করে তারা আমাদের সংস্কৃতি, আমাদের কালচারকে, আমাদের দেবদেবী, আমাদের পশু পাখি বা আমাদের ঘরোয়া যা চলচ্চিত্র, রোজ দিনকার যা কাজকর্ম, সেইটাকে তুলে ধরেছেন। যেমন এইখানে আসলে আপনারা দেখতে পাবেন যে সেই সময়কার কোনো রাজরাজাদেরকেও এই টেক্সটাইল লেভেলে তুলে ধরা হয়েছে, তবে স্বাধীনতা সংগ্রামীদেরও তুলে ধরা হয়েছে। ইভেন এইখানে আসলে আপনারা দেখতে পাবেন যে একজন বাচ্চা ছেলে তার কুকুরের সাথে খেলা করছে, সেই ছবি ওই টেক্সটাইল লেভেলে। তারপরে এইখানে আমরা জানি যে কলকাতা বা এখনও অন্যান্য যে গ্রামাঞ্চলগুলো আছে সেইখানে বাদর খেলা খুব প্রচলিত, সেই বাদর খেলার ছবি ওখানে তুলে ধরা হয়েছে। তারপরে আমরা জানি যে আগেকার কালে রাজরাজারা হাতির পিঠে চড়ে তারা এক স্থান থেকে আর এক স্থানে যাত্রা করতো, তো তার ছবিও এইখানে তুলে ধরা হয়েছে। আর শুধু তাই নয়, আমাদের যে দেবদেবী দুর্গা বলু, গণেশ, কার্তিক, তারপরে শিব বা রামায়ণ মহাভারতের এবং কৃষ্ণলীলার কোনো স্পেসিফিক মুহূর্ত, সেগুলোকেও এই টেক্সটাইল লেভেলে তুলে ধরা হয়েছে। এইখানে যেমন দেখতে হবে সার্কাস আগে খুব প্রচলিত ছিল, সেহেতু সার্কাসের ছবি, আমাদের জাতীয় পশু বাঘের ছবি, আবার অন্যান্য পশু যেন এই যে আমাদের জাতীয় পাখি ময়ূরের ছবি। তারপরে এইদিকে আমরা দেখতে পাবো এই যে আমাদের ঘোড়ার ছবি। তারপর আগেকার দিনে যেরকম রাজরাজারা ঘোড়ার পিঠে চড়ে তারা যুদ্ধের প্রস্তুতি করতেন বা যুদ্ধের ক্ষেত্রে যেতেন, সেই তার ছবি। এবং এই যে টেক্সটাইল লেভেলটি আমি আপনাদের বলে দিই কি, আহমেদাবাদ এবং বম্বেতে কিন্তু প্রথম ভারতীয় টেক্সটাইল লেভেল তৈরি হয়েছিল। তো সেরকমই আহমেদাবাদের একটি কোম্পানি, আরাধ্যা স্পিনিং অ্যান্ড উইভিং কোম্পানি, সেই কোম্পানিটি এই টেক্সটাইল লেভেলটি তৈরি করেছিল। এই টেক্সটাইল লেভেল যে ছবিটি দেখানো হয়েছে তার মূল অর্থটা হচ্ছে যে আগেকার কালে রাজরাজাদের মহলে গিয়ে নর্তকীরা নৃত্য প্রদর্শন করত, তো তেমনই এক নর্তকের ছবি এই টেক্সটাইল লেভেলে তুলে ধরা হয়েছে। এরপরে এখানে আসলে আমরা দেখতে পাবো যে লেডি অফ দ্য লেকের কথাটা আমরা সবাই শুনেছি। তো লেডি অফ দ্য লেকের এটা একটি ইন্ডিয়ান ভার্সান তুলে ধরা হয়েছে। এই ছবিটা অ্যাকচুয়ালি বলছে যে শ্রীকৃষ্ণ এই ঝোপঝাড়ে আড়ালে লুকিয়ে আছে এবং রাধা মা তিনি মাথায় ময়ূর পালক গুঁজে তিনি এগিয়ে যাচ্ছেন। এই টেক্সটাইল লেভেলটি 1888 সালে 1888-এ একটি ইন্টারন্যাশনাল এক্সিবিশন হয়েছিল, গ্লাসগো ইন্টারন্যাশনাল এক্সিবিশন বলে। সেই এক্সিবিশনে টেক্সটাইল লেভেলটি দেখানো হয়েছিল, যেটি ম্যানচেস্টার মিল এক্স টেনার বলে কোম্পানিটায় তৈরি করেছিল। আর এই দিকটা আপনারা যেমন দেখতে পেলে বুঝতে পারবেন যে আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় কিছু এবং স্বদেশী মুভমেন্টের সময় কিছু নারীরা যারা পরবর্তীকালে কংগ্রেসেও যোগদান দিয়েছিলেন, যেমন কমলা নেহেরু, সরোজিনী নাইডু, কমলা দেবী চট্টোপাধ্যায়, তাদের ছবিও এই টেক্সটাইল লেভেলে তুলে ধরা হয়েছে। কেন কি সেই সময় ব্রিটিশার্স বা বিদেশি কোম্পানিগুলোর একটাই মোটিভ ছিল যে তাদের যাতে ব্যবসা আরও উজ্জ্বল হয়,
তারা যাতে আরও বেশি পরিমাণে টাকা উপার্জন করতে পারে এবং তাদের যাতে মূল্য আরও বেশি বেড়ে ওঠে। আর এবং শুধু ভারতবর্ষেই নয়, পৃথিবীর অন্যান্য কোনায়ও, সব কোনায় যেন তাদেরই নাম খ্যাতি হয়। 20th কলকাতা ইন্টারন্যাশনাল হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ এক্সিবিশন চলছে বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সাবর্ণ সংগ্রহশালায়। আমাদের পাশেই রয়েছেন, আমার পাশে যিনি রয়েছেন তিনি সাবর্ণ রায়চৌধুরী পরিবারের 35তম সদস্য অর্থাৎ জেনারেশন দেবর্ষী রায়চৌধুরী। তাদের কাছ থেকে আমি জেনে নেব যে এই এক্সিবিশনটার সম্পর্কে কিছু কথা। 2005 সালে আমরা সাবর্ণ সংগ্রহশালা তৈরি করেছিলাম এই ভেবে যে আমাদের কাছে যে ইতিহাসের উপাদানগুলো রয়েছে, যেহেতু আমরা 1608 সাল থেকে 1757 অর্থাৎ পলাশির যুদ্ধ পর্যন্ত এই 150 বছর, ইংরেজদের আসার আগের 150 বছরের কলকাতার ইতিহাস আমাদের হাতে তৈরি। তো সেই ইতিহাসটাকে যাতে সংরক্ষণ করা যায় এবং মানুষের কাছে তুলে ধরা যায় যে প্রি চার্নক এরাতে কলকাতা কতটা উন্নত ছিল, কতটা পৃথিবীর কাছে বর্ধিষ্ণু জনপদ হিসেবে তার প্রতিষ্ঠা ছিল, ব্রিটিশদের হাতে কলকাতা তৈরি হয়নি। এই তথ্যটা, এই ইতিহাসটা তোলবার জন্যই আমরা সাবর্ণ সংগ্রহশালা তৈরি করলাম এবং পাশাপাশি ইতিহাসকে বাঁচিয়ে চলতে হবে, ইতিহাসের উপাদানগুলোকে যেগুলো আমাদের পরিবারেও প্রত্যেক দিন হারিয়ে যাচ্ছে সেগুলোকে বাঁচাতে হবে। এরপর যেটা আমরা করি সেটা হচ্ছে যে শুধু আমাদের পরিবার নয়, ইতিহাসকে বাঁচাতে গেলে আমরা মনে করি প্রতিটা পরিবার, আমার আপনার প্রতিটা পরিবারের একটা পারিবারিক ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটাকে যদি আমরা সংরক্ষণ করতে না পারি তাহলে কিন্তু ভারতের ইতিহাসকে বাঁচানো সম্ভব নয়। এটা একটা পারিবারিক উদ্যোগে তৈরি হয়ে আমরা সামগ্রিকভাবে যেতে চলেছি। এই জন্যে আমরা তখন থেকে 2006 সাল থেকে এই কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব করে আসছি এবং আমাদের সবসময় হয়েছে যে ছাত্রছাত্রীদের দিয়ে এই কাজটা করাতে হবে। এই ইতিহাস উৎসব আজকে বেহালা কলেজ, নিউ-আলিপুর কলেজ, আমার যারা ছাত্রছাত্রী রয়েছে, আমাদের স্টুডেন্ট গ্রুপ রয়েছে, সবাই মিলে এবছর 40 জন ছাত্রছাত্রী পার্টিসিপেট করছে এই ইতিহাস উৎসবেতে এবং 2 মাস ধরে তাদের ট্রেনিং চলেছে, তারাই সব কিছু গোছাচ্ছে, সাজাচ্ছে, বোঝাচ্ছে। তো আমরা চাই যে এখন যাকে বলা হচ্ছে জেনারেশন জেড, তো সেই বা জেনারেশন জি, হোয়াট এভার, তো তারা যদি তাদের পারিবারিক ইতিহাস যদি না তারা জানে বা তারা যদি সেটা চর্চা না করে তাহলে তারা কারা? তাদের তো অস্তিত্বই নেই। আজকে আমি এখানে বসে কথা বলতে পারছি আমার পূর্বপুরুষরা ছিল বলে, তাদের কর্মকাণ্ড ছিল বলে আজকে আমরা ইতিহাস উৎসবটা করতে পারছি। তাদের যদি কর্মকাণ্ড না থাকতো, তাদের যদি অস্তিত্ব না থাকতো, আমি কে? দেবর্ষী রায়চৌধুরী কেউ নয়। তাহলে আমার পেছনে আমার পূর্বপুরুষদের কর্মকাণ্ড রয়েছে। তাহলে প্রতিটা মানুষের আজকে যে তারা যে কোনো কাজই করুন না কেন তাদের পেছনে তাদের পূর্বপুরুষদের কর্মকাণ্ড রয়েছে। কিন্তু আমরা কি আমাদের পূর্বপুরুষদের সেইভাবে সম্মান করি? আমরা তো 3-4 পুরুষের বেশি নামও কেউ বলতে পারি না। এটা তো হওয়া উচিত নয়। তাহলে আমরা যদি আমাদের পরিবারের ইতিহাস, পারিবারিক ইতিহাস, আমাদের দাদুদের তাদের কর্মকাণ্ড, ঠাকুমাদের কর্মকাণ্ড যদি মানুষের সামনে তুলে না ধরি, রক্ষা না করি, সেটা তো অন্য পরিবারের কেউ এসে করবে না। এই তথ্যটাই বা এই কথাটাই আমরা সমস্ত ছাত্রছাত্রীদের বোঝাতে চাই, বা আমাদের এখানে যে ইন্টার্নশিপ প্রোগ্রাম হয় সেখানে আমরা ছাত্রছাত্রীদের বোঝাতে চাই যে তোমরা আমাদের কাছে এসে ইন্টার্নশিপ করছো বা ইতিহাস উৎসবে পার্টিসিপেট করছো, সেইটুকু তোমার কাজ নয়। তোমার কাজ হচ্ছে 365 দিন তোমার পারিবারিক ইতিহাসটা বাঁচাতে হবে। এই লক্ষ্য নিয়েই এই কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব এবং যত মানুষ আসছেন তাদের সামনে আমরা আবার বিভিন্ন থিম হিসেবে আমরা প্রত্যেকবার করি। এবছরও আমাদের বিভিন্ন থিম রয়েছে। যেমন এবছর আমরা জুয়েলারি অফ দ্য ওয়ার্ল্ড দেখাচ্ছি, আমরা দুটো রেট্রোস্পেকটিভ করেছি। অনুপ কুমার বিখ্যাত অভিনেতা, তার সঙ্গে উত্তম কুমারের 100 বছর। আমরা 2 বছর আগে উত্তম কুমারের জিনিসপত্র দেখিয়েছি। তো এবছর আমরা কি করলাম, উত্তম কুমারকে নিয়ে পার্থ মুখোপাধ্যায় কফি আর্ট অন উত্তম কুমার, উত্তম কুমারকে নিয়ে এই উৎসবের জন্য 5খানা চিত্র আঁকা হয়েছে। সেই চিত্রটা আমরা দেখাচ্ছি, এটা যেটা আগে কেউ কখনো দেখেনি বা তৈরি হয়নি জিনিসটা। আমাদের রয়েছে মিউজিক টেস্ট রেকর্ডস রয়েছে,
সুচিত্রা সেন থেকে শুরু করে সত্য চৌধুরী থেকে শুরু করে রবীন্দ্রনাথের পর্যন্ত, যেটা পৃথিবীতে এক কপিই আছে সেইটা। এছাড়াও আমাদের রয়েছে হচ্ছে মিনিয়েচার, বাইরে দেখবেন আপনি একটা মিনিয়েচার ছোট্ট গাড়ি রয়েছে, ঠিক তেমনই সব থেকে ছোটো ডিকশনারি, সব থেকে ছোটো পেন, সব থেকে ছোটো ক্যামেরা, সব থেকে ছোটো বাইবেল আমরা দেখাচ্ছি এখানে, তার সঙ্গে আরও অনেক কিছু। আমাদের রয়েছে কমিক্সের দুনিয়া, ছোটোবেলা থেকে প্রত্যেকে আমরা কমিক্সের মধ্যে দিয়ে হাঁদাভোঁদা, বাটুল হোক, টিনটিন হোক, সেই দিয়েই তো আমাদের বড় হওয়া, আমাদের জীবন প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। তো সেই কমিক্সের ইতিহাস এবং আমাদের যে কমিক্সের বিশাল কালেকশন রয়েছে, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে বিভিন্ন কমিক্স আমরা দেখাচ্ছি, সারা বিশ্বের কমিক্স রয়েছে সেখানেতে। আমাদের বিশেষ এর মধ্যে আমরা ডিসপ্লের মধ্যে দেখাচ্ছি আমাদের পরিবারের বিষ পাত্র, যেটা মুঘলদের থেকে আমাদের কাছে উপহার হিসেবে এসেছিল এবং বিষ দিলে সেই পাত্রটা নীল হয়ে যেত। তো লক্ষ্মীকান্তের ব্যবহৃত সেই বিষ পাত্র আমরা স্পেশাল ডিসপ্লেতে দেখাচ্ছি। আর দেখাচ্ছি আমরা তালপাতায় ব্লক প্রিন্ট, তার আগে হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট আমাদের কাছে অজস্র রয়েছে। এই প্রথম তালপাতার ব্লক প্রিন্টিং হলো 1890। তো সেই রকম প্রাচীন বেশ কিছু বই আমরা এবং মেটাল ব্লক, উডেন ব্লক সব কিছু আমরা মানুষকে দেখাচ্ছি। আর এবছর আমাদের টেক্সটাইল লেবেলস নিয়ে আমাদের একটা বিশেষ গ্যালারি রয়েছে, যে 1925 আমাদের 1890 থেকে 1925 এই সময় যে ইংল্যান্ড থেকে যে কাপড়ের রোল আসতো, তো সেখানে তো লিথো লেবেলস থাকতো, যেমন আমাদের বিস্কিটের সবেতে লেবেলস থাকে। তো সেই সময় লেবেলসগুলো ইংরেজদের ছবি থাকতো। এবার পার্টিশনের সময় সেগুলো পোড়ানো শুরু হলো স্বদেশী আর বয়কট মুভমেন্টে। ওরা কি করলো, ওরা আমাদের দেবদেবীদের ছবি দিতে শুরু করলো, তাহলে আর পোড়াবে না ভারতীয়রা। এইভাবে চেঞ্জটা কিভাবে চেঞ্জ হয়েছে সেটা আমরা লিথো লেভেলসের মধ্যে দেখাচ্ছি। আর এবছর আমাদের থিম কান্ট্রি, পার্টিসিপেটিং কান্ট্রি হচ্ছে আমাদের জাপান। জাপান সরকারের সহযোগিতায় আমরা গ্যালারিটা করেছি এবং আমাদের নিজেদের যে আমাদের কালেক্টার্সরা রয়েছে, আমাদের নিজেদের যে কালেকশনস রয়েছে, সেটা আমরা অভূতপূর্ব জাপান গ্যালারি আমরা করেছি। তো এই মোটামুটি 10টা প্রায় থিম নিয়ে আমাদের অনুষ্ঠান হচ্ছে। এছাড়াও আমরা কিছু অ্যাওয়ার্ডস দিই, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস দিই। এবছর আমরা যেমন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড স্বামী যোগানন্দ সম্মান আমরা দিলাম হচ্ছে পিসি সরকার জুনিয়রকে। আমরা সত্য চৌধুরী অ্যাওয়ার্ড দিচ্ছি আমরা লগ্নজিতাকে, এবং আমরা প্রণব রায় অ্যাওয়ার্ড দিচ্ছি দেবজ্যোতি মিশ্রকে। এছাড়াও আমাদের একটা স্কলারশিপ আছে, সেই স্কলারশিপটা আমরা দিচ্ছি, আপনারা নাম শুনেছেন, সারেগামাতে অহনা চক্রবর্তী, অন্ধ ছাত্রী। তো তাকে আমরা এই স্কলারশিপটা আমরা দিচ্ছি এটা। এবং প্রত্যেক দিনই আমাদের অনুষ্ঠান থাকছে এবং জাপান সরকারের অনুষ্ঠান থাকছে, এবং জাপানের ডেপুটি কনসাল জেনারেল আশিদা কাতসুনোরি তিনি এখানেতে গান করবেন, জাপানিজ ভাষায়, হিন্দি ভাষায়, রবীন্দ্রসঙ্গীতও করবেন এবং ক্যালিগ্রাফি করবেন। তো এরকম বিভিন্ন অনুষ্ঠান দিয়ে আমরা আমাদের এই 4 দিন সাজিয়েছি। আশা করি মানুষের ভালো লাগবে। শুধু ভালো লাগুক আমরা চাই না, আমরা চাই ইতিহাসটা চর্চিত হোক। তারা নিজেদের প্রতিটা মানুষ যারা এই আমাদের উৎসব দেখতে আসছেন, তারা শুধু উৎসব দেখলো, ভালো লেগেছে চলে গেলাম সেটা নয়, একটু ভাবুন। ঋত্বিক ঘটকের সেই বিখ্যাত কথাটা মনে পড়ে গেল, আবার আমার বলতে ইচ্ছে করছে, ভাবা প্র্যাকটিস করো, ইতিহাস নিয়ে মানুষ ভাবুক। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। রাখা আছে বিষপাত্র, এটা মুঘল আমলে মুঘলরা দিয়েছিলেন লক্ষ্মীকান্ত রায়চৌধুরীকে। এটার মেন কাজ হচ্ছে যেটা, এটার মধ্যে যদি কোনো ধরনের বীজ জাতীয় খাবার দেওয়া হতো, সেক্ষেত্রে এই পাত্রটার রং পুরোপুরি নীল হয়ে যেত এবং এই রংটা ধরে রাখা হতো এর মধ্যে 6 থেকে 7 দিন প্রায়। এখানে আছে রাজা নবকৃষ্ণদেব এক্সপোজড। আচ্ছা, পলাশীর ষড়যন্ত্র আমরা যেটা জানি, পলাশীর ষড়যন্ত্র আমাদের মাথায় এলে প্রথম যে নাম দুটো আসে, একদিকে সিরাজউদ্দৌলা, অন্যদিকে মির্জাফর। কিন্তু এই রাজা নবকৃষ্ণদেবই হলো মেন মাস্টার মাইন্ড, যার জন্য ভারতবর্ষ তথা বাংলা ব্রিটিশদের হাতে অতগুলো বছরের জন্য চলে যায়। রাজাকে নবকৃষ্ণদেবদের পারিবারিক ব্যবসা ছিল হচ্ছে মুদিখানা ব্যবসা, এবং রাজা নবকৃষ্ণদেবের ঠাকুরদাদা ছিলেন রুক্মিণীদেব। রুক্মিণীদেব ওয়ারেন হেস্টিংসকে পার্সিয়ান ভাষা শেখাতেন মাত্র 21 বছর বয়সে। সেক্ষেত্রে ওনার সাথে ব্রিটিশদের একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়। রাজা নবকৃষ্ণদেবের ঠাকুরদাদা ছিলেন রুক্মিণীদেব। কে এই রুক্মিণীদেব? যিনি সাবর্ণ রায়চৌধুরী পরিবারেরই ম্যানেজার ছিলেন এবং তিনি খুব ভালো মানুষ ছিলেন।
পরবর্তীকালে ওনার ছেলে রামচরণ দেব উনিও ম্যানেজার হন, কিন্তু তিনি চুরির দায়ে ধরা পড়ে চাকরি থেকে বরখাস্ত হন। 1756 খ্রিস্টাব্দে যখন সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন, তিনি এসে প্রথম যেটা করেন ফোর্ট উইলিয়াম দখল করেন এবং তার নামকরণ করেন আলীনগর। সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় ডেকে পাঠান রবার্ট ক্লাইভকে, এবং এই রবার্ট ক্লাইভের মাথাতেই রাজা নবকৃষ্ণদেব ঢোকান যে আপনারা যদি ভারতবর্ষ তথা বাংলাকে দখল করতে চান, আপনাদের সবার প্রথম যেটা করতে হবে, তখনকার দিনের সবথেকে প্রসপারাস ল্যান্ড যেটা বাংলার সুভা দখল করতে হবে এবং সিরাজউদ্দৌলাকে নবাবের আসন থেকে হটাতে হবে। একটি গোল টেবিল বৈঠক হয় যেখানে উমিরচাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ, রাজা নবকৃষ্ণদেব, রবার্ট ক্লাইভ সকলে থাকেন এবং সেখানে বিভিন্ন পরিকল্পনা তৈরি করা হয় এবং গোড়ে হিসেবে ব্যবহার করা হয় শৌকতজান, ঘাসেটি বেগম এবং মির্জাফরকে। বিভিন্ন চক্রান্ত করে সিরাজউদ্দৌলাকে নবাবের আসন থেকে হটানো হয় এবং তাকে হত্যা করা হয়। 12খানা স্বর্ণালঙ্কা ভর্তি নৌকা, অর্থাৎ যেটা ইন্ডিয়ান ট্রেজারি, সেটা লুট করেন রাজা নবকৃষ্ণদেব এবং তৈরি করেন শোভাবাজার রাজবাড়ি। অর্থাৎ এই শোভাবাজার রাজবাড়ি যে তৈরি হয়েছে পুরোটাই কিন্তু দেশদ্রোহিতার টাকায়। 1757 খ্রিস্টাব্দে ওখানে শুরু হয় মা দুর্গার পূজা। নবকৃষ্ণদেবী সেটা শুরু করেন। নিকি এসেছিলেন এলাহাবাদ থেকে গান শোনাতে, এবং একদিকে মা দুর্গার পুজো হচ্ছে এবং অন্যদিকে রবার্ট ক্লাইভ গরুর মাংস খাচ্ছেন এবং তাকে হাত পাখা দিয়ে হাওয়া করছেন রাজা নবকৃষ্ণদেব। রাজা নবকৃষ্ণদেবের নাতি ছিলেন রাধাকান্তদেব। কেই রাধাকান্তদেব? যিনি যাতে সতীদাহ প্রথা কোনোভাবেই না ব্যান হয় তার জন্য হাজারখানা সইসহ একটি চিঠি পাঠায় লন্ডনের প্রিভি কাউন্সিলে, এবং যখন ডিরোজিও যক্ষা রোগে আক্রান্ত তাকে তখন জুতোর মালা পরিয়ে দেন শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দালানে ডেকে এনে, এবং রাজা রামমোহন রায়কেও চরমভাবে হেনস্থা করেন যাতে কোনোভাবেই না বিধবা বিবাহ আইন রাজা রামমোহন রায়কে খড়মের বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেন, এবং যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও চরমভাবে হেনস্থা করেন যাতে কোনোভাবেই না বিধবা বিবাহ আইন শুরু হয়। এই ইতিহাসটা আমাদের সকলের চোখের সামনে দিয়ে প্রায় লুকিয়ে ফেলা হয়েছে বা মুছে ফেলা হয়েছে, কিন্তু এই নবকৃষ্ণদেব বা এই দেব পরিবার প্রথম থেকে বলে এসছেন যে কলকাতার প্রতিষ্ঠাতা জব চার্নক। 2003 সালে কলকাতা জনস্বার্থ মামলায় মাননীয় হাইকোর্ট রায় দেয় যে কলকাতার কোনো জন্মদিন নেই এবং 24শে আগস্টও কলকাতার জন্মদিন নয়। এছাড়াও জব চার্নক কলকাতার প্রতিষ্ঠাতা নয়। ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন সাবর্ণ সংগ্রহশালার হচ্ছে প্রায় 300 থেকে 350 কি 400 বছরের পুরনো ইট। এখানে বিভিন্ন শেপের ইট রয়েছে, গোল রয়েছে, চ্যাপ্টা চ্যাপ্টা ইট রয়েছে, স্পেসিফিক রয়েছে। এখানে যেই শিবলিঙ্গের যে ইটটা রয়েছে এটা হচ্ছে তখনকার সময় থেকে যে ইন্টারলক করে থাম্বা তৈরি করা হতো, ওই থাম্বার জন্য এই সমস্ত ইট ওনারা ব্যবহার করে থাকতেন। এবং এখানে রয়েছেন ওনাদের ফ্যামিলিরই একজন বিদ্যাধর রায়চৌধুরী। উনি হচ্ছেন 1660 সালে হচ্ছে শ্যামরাই বিগ্রহ স্থাপন করেছিলেন, এবং তার 100 বছর পর ওনাদেরই ফ্যামিলির একজন নন্দদুলাল রায়চৌধুরী, উনি হচ্ছেন 1760 সালে হচ্ছে করুণাময় বিগ্রহ স্থাপন করে, যেটি টলিগঞ্জে এখনও মূর্তি রয়েছেন। এবং ওনার দেখাই পরবর্তীকালে রানী রাসমণি 1855 সালে হচ্ছে দক্ষিণেশ্বরে যে ভবতারিণী কালী রয়েছেন, ভবতারিণী রূপে হচ্ছে স্থাপন করেছিলেন। এবং এখানে রয়েছেন ওনাদের সাবর্ণ সংগ্রহশালার নিজেদের হাতে বানানো ম্যাগাজিন, যেটি ওনারা সারা বছর লিখে থাকেন এবং নিজেদের হাতে নিজেদের বাড়ির লোকজনেরা এটাই কন্টিনিউ করেন। এটি ওয়ান পিস একটাই থাকে, এর কোনো অন্যান্য পিস নেই। আর এটা হচ্ছে ওনাদেরই ফ্যামিলির একজন কমলিনী দেবীর হচ্ছে ড্রেসিং টেবিল। এটি হচ্ছে বেলজিয়াম কাচের তৈরি, এবং এখানে রয়েছে হচ্ছে তালপাতায় লেখা ফার্স্ট হচ্ছে প্রিন্ট করা, এবং এখানে রয়েছে ভগবদ গীতা। এবং ব্রিটিশ সময়কাল থেকেই কিন্তু গীতা ছিল, কিন্তু গীতা ছিল ইংলিশ ভার্সনে, সেই ইংলিশ ভার্সনের কিছু গীতা এখানে রয়েছে। এছাড়া রয়েছে উডেন ব্লক 1890 সালে, এবং এর পরেই আসে হচ্ছে মেটাল ব্লক 1930 সালে। এবং দেবদের ফ্যামিলির সময়কাল থেকেই হচ্ছে আমাদের শুরু হয় হচ্ছে কম্পিউটার যুগ, এবং কম্পিউটার যখন নতুন করে আসে তখন হচ্ছে এই হচ্ছে মেটাল ব্লক হচ্ছে কিলো দরে তখনকার সময় থেকে বিক্রি হয়ে যায়। এবং তারপরে হচ্ছে প্রথম হচ্ছে পঞ্জিকা, প্রিন্ট করা পঞ্জিকা, যে পঞ্জিকা এখন আমরা দেখে থাকি সেই পঞ্জিকা। এবং এখানে রয়েছে হচ্ছে পুরোহিতদের প্রতি বিভিন্ন গ্রন্থ, নথি, দুটো নথি রয়েছে এখানে। এবং কণিকাঞ্জলি 1898 সালে। এটি হচ্ছে বিয়ের পিঁড়ি, আজ থেকে 150 বছর আগের পুরনো, এবং ওনাদের ফ্যামিলির মহিলারাই নিজেরা হাতে কালার করতেন এবং ছোট ছোট ছন্দের কবিতা ওনারা লিখেছেন, এর মধ্যে ছন্দ আকারে কবিতা লিখতেন। এবং এটি হচ্ছে ওনাদের চালের জার,
যেটাকে আমরা জ্বালা বলে থাকি, 260 কেজি চাল এতে ধরতো। এবং এটি হচ্ছে ওনাদের পরিবারের প্রথম রাধানাথ রায়চৌধুরী, যিনি হচ্ছে এন্ট্রান্স এক্সাম দেয় 1870 সালের ডিসেম্বর মাসে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। ওনার যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল সেই সার্টিফিকেটটা এখানে রয়েছে। এটা হচ্ছে হাঁড়ি আর কড়া রয়েছে। ওনাদের একান্নবর্তী পরিবার হওয়ার কারণে যে রান্নাবান্না হতো সেই হাঁড়ি আর কড়া এখানে দেখানো হয়েছে। ওনাদের বাড়ির হাঁড়ি কড়া রয়েছে এখানে। এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রাবণ রায়চৌধুরী পরিবারে যে দুর্গা মা পূজিতা হন ওই মা দুর্গারই একটি ছোট রেপ্লিকা। এই যে চালচিত্রটি দেখছেন এটা হচ্ছে মঠচৌরি চালচিত্র, এবং এই যে দেখছেন এখানে রাধাকৃষ্ণ এবং দশমহাবিদ্যা চালচিত্রের মধ্যে একসাথে আছে, যেটা সচরাচর দেখা যায় না। এটা হচ্ছে ত্রিধারা সঙ্গম। একমাত্র এই পরিবারেই বৈষ্ণব, শাক্ত এবং শৈব 3 মতেই পুজো হয়। এবং এই মা দুর্গার দেখছেন একটি বিশেষত্ব হচ্ছে সিংহটা হচ্ছে ঘোড়ামুখ, যেটা বড় বাড়ি, মেজো বাড়ি এবং নিমতার বাড়িতে এই ঘোড়ামুখ সিংহের পুজো হয়। 1610 খ্রিস্টাব্দে লক্ষ্মীকান্ত রায়চৌধুরী এবং ভগবতী দেবী এই পুজো শুরু করেন। এবং এই যে একটি চালার মধ্যে সপরিবারে পুজোর চল কিন্তু শ্রাবণ রায়চৌধুরী পরিবার থেকেই শুরু হয়। এবং প্রথম পুজো হয় এখানে বরিশার আটচালায়, প্রথম পুজোটি হয় এবং তবে থেকে এই পুজো চলতে থাকে। এটি দেখছেন ভুবনেশ্বরী দেবী, ইনি হচ্ছেন ভুবনেশ্বরী দেবী। শ্রাবণ রায়চৌধুরী পরিবারের কুলদেবী হচ্ছেন ভুবনেশ্বরী দেবী। আপনারা দেখতে পাবেন যে মা ভুবনেশ্বরী দেবীর সাথে আমাদের কালীঘাটের মা কালীর মুখের কিন্তু মিল আছে। কালীক্ষেত্রের সাথে শ্রাবণ রায়চৌধুরী পরিবারের ইতিহাস কিন্তু জড়িত। কালীঘাটে কালীক্ষেত্রে যখন মা সতীর একটি দেহাংশ পাওয়া যায় এবং তারপরে 595 বিঘা জমি দেবোত্তর করা হয়, এবং যখন মা কালীকে কী রূপ দেওয়া হবে তা বোঝা যাচ্ছিল না, তখন কিন্তু এই মা ভুবনেশ্বরী দেবীর আদলেই কিন্তু কালীঘাটের মা কালীর রূপ দেওয়া হয়। এই হলো শ্রাবণ রায়চৌধুরী পরিবারের সাথে কালীঘাটের ইতিহাস। এবারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনিয়েচার ওয়ার্ল্ড, যেগুলো আমরা সবসময় অনেক বড় বড় দেখে অভ্যস্ত, সেখানে এখানে দেখুন সবচেয়ে ছোট আছে একটি ক্যামেরা, যেটা World War II এর সময় ব্যবহার করা হয়েছিল। এবং এখানে দেখুন সবচেয়ে ছোট আছে পেন আছে, সবচেয়ে ছোট ঘড়ি আছে, এগুলো সবচেয়ে ছোট যেগুলো পৃথিবীতে আছে এখন অবধি সেগুলো। ওখানে দেখুন একটি আছে আপনার ডিকশনারি, সবচেয়ে ছোট পৃথিবীর ডিকশনারি, এবং সবচেয়ে ছোট বাইবেল যেটা পেরুতে তৈরি করা হয়। এবং এখানে আরও আছে সবচেয়ে ছোট আবোল তাবোলের একটি সংস্করণ আছে। এবং ওখানে আরও অনেক কিছু আছে, এগুলো সবচেয়ে ছোট কিছু কিছু মূর্তি আছে, যেগুলো দেখুন কতটা নিখুঁত কাজ ওগুলোর। এগুলো হচ্ছে মিনিয়েচারের কিছু কালেকশন। আমরা এখানে অনুপ কুমার, বিখ্যাত বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা এবং ভিলেন এবং কমেডিয়ান হিসেবে যাকে আমরা দেখেছি বিভিন্ন বড় বড় সিনেমাতে, তার ব্যাপারে এখানে হচ্ছে আমরা এখানে দেখব। তিনি 1930 খ্রিস্টাব্দে তার জন্ম হয় এবং 1998 সালে তার মৃত্যু হয়। তিনি মাত্র 8 বছর বয়সে এই চলচ্চিত্রের জীবনে পা বাড়ান। তিনি পলাতক সিনেমার জন্য জাতীয় পুরস্কারও পান। এছাড়া তার ব্যবহৃত পাজামা, পাঞ্জাবি, ঘড়ি এবং পেন এবং শল এখানে রয়েছে, তিনি এইগুলি ব্যবহার করেছেন। তাছাড়া তিনি বারকেশ্বর 89 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটি হচ্ছে 1989 এই পুরস্কারটি তিনি পান। তাছাড়া এখানে নানান পুরস্কার আছে, কালা সম্মানী এবং পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি। তিনি থিয়েটার করতেন, আমরা সকলেই জানি তিনি থিয়েটার করতেন, এবং তিনি শিশির ভাদুরীর ছাত্র ছিলেন। তিনি এই থিয়েটার চলাকালীন তিনি 5000 টাকার এই পুরস্কারটি পেয়েছিলেন। তাছাড়া তিনি পলাতকের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন 1963-তে। এটি এনাকে সম্মান জানানোর জন্য এই গ্যালারিটি করা হয়েছে। অনুপ কুমার একজন ভালো অভিনেতা ছাড়া তিনি একজন ভালো প্রযোজকও ছিলেন। তিনি সপ্তপদী বিখ্যাত একটি সিনেমা তিনি সেটি প্রযোজনা করেছেন। এখানে হচ্ছে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার বিভিন্ন জুয়েলারি রয়েছে। এখানে 34 লক্ষ বছর পুরনো ফসিলস অফ টিথ অফ 30 মাঙ্কি, এটা হচ্ছে স্পেশাল ডিসপ্লে করা রয়েছে, এটা 34 লক্ষ বছর পুরনো। তাছাড়া এখানে ডাবল ফেস গ্লাস বিটস ফ্রম আফগানিস্তান,
আফগানিস্তান থেকে কেজাকিস্তান অবধি মানুষ, যেসব মানুষগুলো ব্ল্যাক ম্যাজিক বা টুকটাক করতেন, তারা এরকম বল, এই বলের 3টি মুখ আছে, 3টে বল পড়তেন যারা ব্ল্যাক ম্যাজিক বা টুকটাক করতেন। এটি হচ্ছে 2000 বছর পুরনো। তাছাড়া এখানে রোমান বেস নেকলেস আছে, যেটি রোমানের মানুষগুলো কাঁচ বা গ্লাস কিছু ভেঙে গেলে সেগুলি ফেলতেন না, সেগুলি দিয়ে ওই কাঁচের হচ্ছে নেকলেস বানাতেন। এই জন্য এখানে হচ্ছে প্রত্যেকটি নেকলেসের সাইজ এবং ডিজাইন আলাদা আছে। তাছাড়া এখানে অর্কিড আছে, যেটা প্রিজার্ভ করা হয়েছে গোল্ড দিয়ে, অর্কিড প্রিজার্ভ করা হয়েছে গোল্ড দিয়ে। এখানে টার্কিশ রিং আছে, অ্যাম্বার পেন্ডেন্ট ফ্রম রাশিয়া। যেহেতু আমি বললাম এখানে যেহেতু ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা আছে, তা এখানে হচ্ছে সেই জায়গার সিম্বলিকও হয়েছে। এই কালেকশনগুলি হচ্ছে পরমানন্দ চৌধুরীর, সত্য চৌধুরীর 1918 থেকে 1993 সালে তিনি ইউজ করেছেন, এটা ব্যবহৃত। আর এই গাম্মা ফোনটা হচ্ছে 1904-এর।